আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি তরঙ্গ সংবাদের এখনকার আয়োজনে। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জামায়াত জোটের অদৃশ্য দাবাচাল। তারিক রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা ইসির। তাসনিম জারার মনোনয়ন বাতিল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাব বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোড়ন। নির্বাচনের দামামা বেজে উঠতেই রাজনীতির মাঠে যেন একের পর এক নাটকীয় দৃশ্যপট তৈরি হচ্ছে। বিশেষ করে ইসলামী দলগুলোর জোট, আসন সমঝোতা এবং পর্দার আড়ালের গোপন কৌশল নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক কৌতূহল ও উদ্বেগ। এই প্রেক্ষাপটে সবচেয়ে বেশি আলোচনায় জামায়াতে ইসলামী, যে দলটি নাকি শতাধিক আসন ছেড়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছে এবং চরমোনায় পীরের দলের সঙ্গে গোপন সমঝোতায় পৌঁছেছে, এমন গুঞ্জন রাজনীতির অলিগলিতে ঘুরে বেড়াচ্ছে। প্রশ্ন উঠছে, জোটের স্বার্থে কি জামায়াত নিজের পায়ে নিজেই কুড়াল মারছে, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো মাস্টার প্ল্যান, যা এখনও পুরোপুরি প্রকাশ্যে আসেনি? কেন হঠাৎ করে দলের তৃণমূল নেতাকর্মী এবং ছাত্র শিবিরের মধ্যে ছড়িয়ে পড়েছে তীব্র ক্ষোভ ও অসন্তোষ? আজকের এই বিশ্লেষণে আমরা উন্মোচন করার চেষ্টা করব নির্বাচন ও জামায়াতের জোট রাজনীতির পেছনের সেই অজানা নাটকীয়তা, যা মূলধারার সংবাদ মাধ্যমেও হয়তো পুরোপুরি উঠে আসেনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, ততই রাজনৈতিক দলগুলোর মধ্যে বাড়ছে উত্তেজনা। একদিকে নির্বাচন কমিশনের ব্যস্ততা, অন্যদিকে বিভিন্ন রাজনৈতিক দলের মিছিল, সমাবেশ ও প্রচারণা, সব মিলিয়ে রাজপথে যেন এক ভিন্ন বাস্তবতা। কিন্তু এই দৃশ্যমান ব্যস্ততার আড়ালে ঘটে চলেছে এমন সব ঘটনা যা সাধারণ মানুষের চোখে পড়ে না। বিশেষ করে ইসলামী দলগুলোর মধ্যে জোটবদ্ধ নির্বাচন এবং আসন ভাগাভাগি নিয়ে যে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে, তা ভোটারদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। কারণ একদিকে সমঝোতার ঘোষণা, অন্যদিকে মনোনয়নপত্র জমা দেওয়ার বাস্তব চিত্র, এই দুইয়ের মধ্যে বিস্তর ফারাক। রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বড় আলোচিত খবর হল, জামায়াতে ইসলামী নাকি একটি বৃহত্তর জোট গঠনের স্বার্থে শতাধিক আসন ছেড়ে দেওয়ার ব্যাপারে আগেই মানসিকভাবে প্রস্তুত ছিল। দলের ভিতরে এই পরিকল্পনা অনেক দিন ধরেই চলছে বলে দাবি করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। 10 দলীয় নির্বাচনী সমঝোতার ঘোষণা আসার পরপরই দেখা যায় কয়েকটি আসনে জামায়াত তাদের দলীয় মনোনয়ন জমা দেয়নি। অনেকেই মনে করেছিলেন এটাই প্রমাণ করে যে জামায়াত তাদের কথা রেখেছে এবং জোটের স্বার্থে ত্যাগ স্বীকার করছে। কিন্তু রাজনীতির মাঠ কি এতটাই সরল? বাস্তবতা বলছে, এখানেই শুরু হয় আসল নাটক। 10 দলীয় জোটের ঘোষণার পরও জামায়াত ও ইসলামী আন্দোলন বাংলাদেশ উভয় দলই বিপুল সংখ্যক আসনে মনোনয়ন জমা দিয়েছে। এই তথ্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক অঙ্গনে শুরু হয় তীব্র আলোচনা সমালোচনা। পরিসংখ্যান শুনলে যে কেউ চমকে উঠবেন। 11টি দল মিলে 300 আসনের বিপরীতে মোট প্রার্থী দেওয়া হয়েছে 7 শতাধিক। এর মধ্যে শুধু জামায়াতে ইসলামী মনোনয়ন জমা দিয়েছে 276টি আসনে, আর ইসলামী আন্দোলন বাংলাদেশ দিয়েছে 272টি আসনে। প্রশ্ন একটাই, যদি সত্যিই সমঝোতা হয়ে থাকে, তবে প্রায় প্রতিটি আসনেই প্রার্থী দেওয়ার প্রয়োজন কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে রাজনীতির ভেতরের ম্যারপ্যাচ, কৌশল এবং ভবিষ্যৎ হিসাব নিকাশের দিকে তাকাতে হয়। অনেক বিশ্লেষকের মতে এটি একটি ব্যাকআপ স্ট্র্যাটেজি, অর্থাৎ শেষ মুহূর্তে পরিস্থিতি বদলে গেলে যেন দলগুলো নিজেদের অবস্থান ধরে রাখতে পারে। জামায়াতের রাজনীতিতে আরেকটি আলোচিত বিষয় হল চরমোনায় পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে গোপন সমঝোতার গুঞ্জন। প্রকাশ্যে যদিও দুই দলের মধ্যে কোনো আনুষ্ঠানিক জোট ঘোষণা হয়নি, তবে মাঠ পর্যায়ের রাজনীতিতে এই সমঝোতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে দাবি করছেন অনেকেই। কিছু আসনে একে অপরের বিরুদ্ধে নরম অবস্থান, কোথাও কোথাও প্রচারণায় অনানুষ্ঠানিক সমন্বয়, এসবই গুঞ্জনকে আরও উস্কে দিয়েছে। তবে দলীয় নেতৃত্ব এই বিষয়ে সরাসরি কিছু বলতে নারাজ। গত রবিবার এক সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামী আমির ড শফিকুর রহমান আনুষ্ঠানিকভাবে 10 দলীয় নির্বাচনী সমঝোতার ঘোষণা করেন। এই জোটে নতুন করে যুক্ত হয়েছে কর্নেল অলি আহমেদের নেতৃত্বাধীন এলডিপি এবং জুলাই বিপ্লব থেকে উঠে আসা তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি।
ড শফিকুর রহমান অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, এটি কোনো সাধারণ জোট নয়, বরং এটি একটি শক্তিশালী নির্বাচনী সমঝোতা যা ভবিষ্যৎ রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তার ভাষায়, এই সমঝোতা আদর্শিক এবং কৌশলগত দুই দিক থেকেই আগের যে কোনো জোটের চেয়ে বেশি শক্তিশালী। তবে কেন্দ্রীয় নেতৃত্বের এই আত্মবিশ্বাসের বিপরীতে তৃণমূল পর্যায়ে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। জামায়াতের অনেক নেতাকর্মী মনে করছেন, আসন ছাড়ার সিদ্ধান্ত এবং সমঝোতার রাজনীতি মাঠের কর্মীদের সঙ্গে আলোচনা না করেই নেওয়া হয়েছে। বিশেষ করে ছাত্র শিবিরের কর্মীদের মধ্যে ক্ষোভের মাত্রা বেশি। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে যে আসনগুলোতে তারা সাংগঠনিক শক্তি গড়ে তুলেছেন, হঠাৎ করে সেগুলো ছেড়ে দিলে মাঠের পরিশ্রমের কোনো মূল্য থাকে না। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই ক্ষোভের প্রতিফলন দেখা যাচ্ছে। সব প্রশ্নের কেন্দ্রে রয়েছে একটি বিষয়, জামায়াত কি সত্যিই আত্মঘাতী কোনো সিদ্ধান্ত নিচ্ছে, নাকি এটি একটি সুদূর প্রসারী মাস্টার প্ল্যান? রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করেন, জামায়াত হয়তো এবার সংখ্যার চেয়ে কৌশলকে বেশি গুরুত্ব দিচ্ছে। অন্যদিকে কেউ কেউ বলছেন, এত বেশি আসনে প্রার্থী দিয়ে সমঝোতার কথা বলা স্ববিরোধী। এতে দলের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ হতে পারে এবং ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে যে রাজনৈতিক দাবাচাল শুরু হয়েছে, তার একটি বড় অংশ জুড়ে রয়েছে জামায়াতে ইসলামী ও ইসলামী দলগুলোর জোট রাজনীতি। প্রকাশ্য ঘোষণা আর গোপন কৌশলের এই দ্বন্দ্বের শেষ কোথায় গিয়ে দাঁড়াবে তা এখনই বলা কঠিন। তবে একটি বিষয় নিশ্চিত, এই নির্বাচন শুধু ভোটের লড়াই নয়, এটি কৌশল, সমঝোতা এবং আস্থারও বড় পরীক্ষা। ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে বা পুরো প্রেক্ষাপট না বুঝলে রাজনীতির এই জটিল দাবাচালের অনেক কিছুই অধরা থেকে যাবে। বগুড়া ৬ সদর আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার ৩ জানুয়ারি সকাল ১০:২০ মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে জেলা প্রশাসক এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। রিটার্নিং অফিসার তৌফিকুর রহমান বলেন, তারেক রহমানের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়েছে এবং কোনো ধরনের ত্রুটি পাওয়া যায়নি, তাই তার মনোনয়নপত্র বৈধ হিসাবে ঘোষণা করা হয়েছে। একই আসনে বাংলাদেশের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তবে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মনোনীত প্রার্থী দিলরুবা নুরীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। নির্দিষ্ট সময়ে আয়কর রিটার্ন জমা না দেওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। গত সোমবার ২৯ ডিসেম্বর দুপুর ২:২০ রিটার্নিং অফিসারের কাছে তারেক রহমানের পক্ষে বগুড়া ৬ সদর আসনের নির্বাচন সমন্বয়কারী জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা মনোনয়নপত্র জমা দেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ৬ সদর আসনে তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত সব জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ৬ আসন বিএনপির দখলে ছিল। এর মধ্যে ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত ৪ বার সংসদ সদস্য হন সদ্য প্রয়াত বিএনপি চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ২০১৪ সালে আওয়ামী লীগ জোট থেকে এ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জাতীয় পার্টির জেলা সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ওমর বিজয়ী হন। ২০১৮ সালের নির্বাচনে বিজয়ী হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর, তবে দলীয় সিদ্ধান্তে তিনি শপথ না নিলে উপনির্বাচনে বিএনপির গোলাম মোহাম্মদ সিরাজ বিজয়ী হন। বগুড়া ৬ সদর আসনে মোট ভোটার সংখ্যা ৪,৪৯,০০০। দেশের বৃহত্তর বগুড়া পৌরসভা এবং ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসন রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভিভিআইপি হিসাবে বিবেচিত। ঢাকার ৯ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ও এনসিপির সাবেক নেত্রী ডাক্তার তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার ৩ ডিসেম্বর বেলা 11:30টার দিকে ঢাকা জেলার রিটার্নিং কর্মকর্তা জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। এ বিষয়ে তাসনিম জারা বলেন, আমি আপিল করব, আপিলের প্রক্রিয়া আমরা ইতোমধ্যে শুরু করে দিয়েছি। তাসনিম জারা বলেন, নির্বাচন কমিশন মনোনয়ন বাতিলের কারণ হিসেবে জানিয়েছেন, স্বতন্ত্র প্রার্থীদের ওই আসনের মোট ভোটারের ১% ভোটারের স্বাক্ষর নিতে হয়। এই ১% ভোটারের স্বাক্ষরের চেয়েও আমি প্রায় ২০০ বেশি স্বাক্ষর জমা দিয়েছি। সেখান থেকে নির্বাচন কমিশন ১০ জনের তথ্য যাচাই করতে গিয়েছিলেন, তার মধ্যে ৮ জনের তথ্য সঠিক পেয়েছেন, বাকি ২ জনের সত্যতা পাওয়া গেছে। তবে ওই ২ জন ঢাকা ৯-এর ভোটার না, ওই ২ জন জানতেন ঢাকা ৯-এর ভোটার তারা।
তাদের ঠিকানা খিলগাঁও হলেও এলাকার কিছু অংশ ঢাকার আরেকটি আসনের সঙ্গে যুক্ত। তাসনিম যারা অভিযোগ করে বলেন, ওই দুইজনের জানার কোনো সুযোগ ছিল না যে তারা ঢাকা ৯-এর ভোটার না। নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে এ ধরনের কোনো তথ্য তারা নিতে পারেননি, ভোটার নাম্বার সংগ্রহ করতে পারেননি। তারা জানতেন ঢাকা ৯-এর ভোটার, সেজন্য স্বাক্ষর করেন। এর মধ্যে একজনের ব্যতিক্রম এসেছে, তার কাছে যে জাতীয় পরিচয়পত্রের কপি রয়েছে তাতে তিনি ঢাকা ৯-এর ভোটার, কিন্তু নির্বাচন কমিশন বলছেন তিনি এই আসনের ভোটার নন। গত শনিবার ২৭ ডিসেম্বর এনসিপি থেকে পদত্যাগ করেন দলটির শীর্ষ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। ওই দিন সন্ধ্যায় ফেসবুক পোস্টে তিনি জানান, কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা ৯ থেকে নির্বাচনে অংশ নেবেন তিনি।